আজকে আমি আলোচনা করব অ্যাজমা নিয়ে। অ্যাজমা খুবই পরিচিত এবং অতি প্রাচীন একটি রোগ। আমাদের ফ্যামিলিতে আমাদের কারোর মা হোক, বাবা হোক বা সন্তান হোক বা ভাই বোন হোক অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে থাকে। এই অ্যাজমা হওয়ার বিভিন্ন কারণ থাকে এবং বিভিন্ন লক্ষণ থাকে। এখন আজকে যেহেতু এটা অতি প্রাচীন একটি রোগ, এজন্য এটা নিয়ে আমাদের ভ্রান্ত ধারণা অনেক বেশি। অনেক ভুল ধারণা আমাদের ভিতরে আমরা পোষণ করে থাকি। আজকে আমি অ্যাজমা নিয়ে ৫টি ভুল ধারণা এবং তার সঠিক ব্যাখ্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে একটা গল্প দিয়ে আপনাদের শুরু করে। আমার কিছুদিন আগে একটা রোগী এসেছিল, তার বয়স প্রায় ৪০ বছর হবে। তার ইতিহাস ছিল তার বারবার কাশি হয়, শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টের বুকে শব্দ হয়। সে বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছিল এবং সে মাঝে মাঝে ওষুধ খায়, ওষুধ খাওয়ার পরে সে মোটামুটি ভালোই থাকে। এখন যখন আমার কাছে আসলো, তো আমি পরীক্ষা করে তাকে বললাম যে আপনার তো অ্যাজমা হয়েছে। তখন রোগী আমাকে প্রশ্ন করলো, স্যার আমার তো অ্যালার্জি কোনো সমস্যা নেই, তাহলে আমার কীভাবে অ্যাজমা হলো? আমাদের সবার একটি কমন ধারণা যে অ্যালার্জি না থাকলে অ্যাজমা হবে না, কিন্তু অ্যালার্জি ব্যতীত অ্যাজমা হতে পারে। তাহলে আমাদের প্রথম যেটা ভুল ধারণা সেটা হচ্ছে অ্যালার্জি ব্যতীত অ্যাজমা হয় কিনা। আমি বলবো যে দেশে বিভিন্ন গবেষণা করে দেখা গেছে যে যাদের অ্যাজমা থাকে তাদের ৪০ থেকে ৫০ ভাগ মানুষের ক্ষেত্রে অ্যালার্জির ইতিহাস থাকে। বাকি যে ৪০ থেকে ৫০ ভাগ মানুষ থাকে তাদের কিন্তু কোনো অ্যালার্জির ইতিহাস থাকে না। অতএব অ্যালার্জি ব্যতীত অ্যাজমা কিন্তু হতে পারে। ২ নম্বর বললাম, আপনার তো অ্যাজমা হয়েছে, আপনার কিন্তু ইনহেলার নিতে হবে। তখন রোগী বলল, স্যার ইনহেলার তো অ্যাজমার আমরা শুনেছি সর্বশেষ চিকিৎসা, ইনহেলার ব্যতীত অন্য কোনো চিকিৎসা আছে কিনা? আমাদের সবার একটা ভুল ধারণা যে ইনহেলার হচ্ছে অ্যাজমার সর্বশেষ চিকিৎসা। কিন্তু বর্তমানে দেখা গেছে আমরা যদি মুখের ওষুধ খাই সেটা কাজ করতে কিন্তু একটু সময় লাগে এবং ইনহেলার ব্যবহার করলে এটা সাথে সাথে কাজ শুরু করে এবং ইনহেলারের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। সেই তুলনায় যদি আমরা মুখে খাওয়ার ওষুধ খাই সেক্ষেত্রে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি থাকে। এবং আমরা যে গাইডলাইন মেনে চিকিৎসা করি অ্যাজমা রোগীদের, সেখানে কিন্তু বলা হয়েছে রোগীদের যদি অ্যাজমা রোগ থাকে তাহলে প্রথমে কিন্তু তাকে ইনহেলার দিয়ে চিকিৎসা করতে হবে। এবং এখন যেটা বলা হচ্ছে যে অ্যাজমা রোগীদের ইনহেলার হচ্ছে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ চিকিৎসা। ৩ নম্বর কোয়েশ্চেন আমার রোগী করলো যে, স্যার আমার তো অ্যাজমা আছে, আমার এটা সেরে যাবে কিনা বা আমি ভালো হয়ে যাবো কিনা? আমাদের সবার মনে একটা ধারণা থাকে যে অ্যাজমা ভালো হয়ে যায়, কিন্তু আপনাদের মনে রাখতে হবে অ্যাজমা একটা দীর্ঘমেয়াদী রোগ। আমাদের প্রেশার বা ডায়াবেটিস হলে যেমন ওষুধ খেয়ে আমরা নিয়ন্ত্রণে রাখি, ঠিক তেমনই যাদের অ্যাজমা থাকে তাদের ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে। তবে গবেষণায় দেখা গেছে যাদের অ্যাজমা থাকে তাদের ১৬ থেকে ১৭% মানুষের ক্ষেত্রে ৫ বছরের ভিতরে অ্যাজমা ভালো হয়ে যায়। কিন্তু এই ভালো হওয়াটা মানে কিন্তু ভালো সুস্থ হয়ে যাওয়া বা সেরে যাওয়া নয়। এটা তার জীবনের পরবর্তীতে যেকোনো সময় কিন্তু আবার এটা আসতে পারে। অতএব অ্যাজমা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়, এটা একটা ভুল ধারণা। সঠিক ধারণা হচ্ছে অ্যাজমা ভালো হয় না, এটা দীর্ঘমেয়াদী রোগ এবং ওষুধ খেতে নিয়ন্ত্রণে রাখতে হয়। ৪ নম্বর যেটা কথা বলবো যে গর্ভাবস্থায় অ্যাজমার ওষুধ ব্যবহার করা যায় কিনা। আমাদের সবার ধারণা যদি গর্ভাবস্থায় মা যদি অ্যাজমার চিকিৎসা নেয় তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে, কিন্তু এটা একটি সম্পূর্ণ ভুল ধারণা। গবেষণা করে দেখা গেছে অ্যাজমার যে চিকিৎসায় আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলো গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ। এবং যে সমস্ত মা গর্ভাবস্থায় অ্যাজমার ওষুধ ব্যবহার করে এবং যে সমস্ত মা গর্ভাবস্থায় ওষুধ ব্যবহার করে না, তাদের ভিতরে তুলনা করে দেখা যাচ্ছে যে সমস্ত মা ওষুধ ব্যবহার না করে তাদের বাচ্চার ক্ষেত্রে এবং মায়ের ক্ষেত্রে অনেক ধরনের জটিলতা দেখা দেয়। বাচ্চার ক্ষেত্রে কী হতে পারে? বাচ্চার ক্ষেত্রে যেমন বাচ্চার ওজন কম হতে পারে, বাচ্চাও বয়সের তুলনায় ছোট হয়ে জন্মগ্রহণ করতে পারে, এমনকি বাচ্চা কিন্তু মারাও যেতে পারে। এবং মায়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মায়েদের এক্লামশিয়া এগুলো ডেভেলপ করতে পারে, মায়ের মৃত্যু ঝুঁকি কিন্তু অনেক সময় বেড়ে যায়। এবং গবেষণা করে পাওয়া গেছে যে আমরা যে অ্যাজমার চিকিৎসায় যে ওষুধগুলো ব্যবহার করি এগুলো সম্পূর্ণ গর্ভাবস্থায় নিরাপদ এবং সম্পূর্ণরূপে ব্যবহার করা যায়। ৫ নম্বর যে ভুল ধারণার কথা বলবো যে অ্যাজমা হলে এক্সারসাইজ করা যাবে কিনা। আমাদের সবার ধারণা যে যাদের অ্যাজমা থাকে তারা হয়তো এক্সারসাইজ করতে পারবে না বা ব্যায়াম করতে পারবে না, কিন্তু এটা একটি ভুল ধারণা। গবেষণায় পাওয়া গেছে যাদের অ্যাজমা থাকে এবং অ্যাজমা যদি কন্ট্রোলে থাকে তবে অবশ্যই সে ব্যায়াম বা এক্সারসাইজ করবে। ব্যায়াম বা এক্সারসাইজ করলে তার ফুসফুসে কার্যক্ষমতা বৃদ্ধি পায়, যার ফলে তার পরবর্তীতে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা বা ফুসফুসে কার্যক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যায়। অতএব অ্যাজমা হলে যে ব্যায়াম করা যাবে না এটা একটা ভুল ধারণা। সঠিক তথ্য হলে যদি অ্যাজমা নিয়ন্ত্রণে থাকে তাহলে অবশ্যই আপনি এক্সারসাইজ করতে পারবেন বা ব্যায়াম করতে পারবেন।